আমি কি অন্য পুরুষের সামনে কাঁদছি? সাবেরা কাঁদছেন। সালাম সাহেব খুব নিপুণ হাতে তার অশ্রু মুছে দিচ্ছেন। যে কেউ দেখলে ভাবে কোনো প্রেমিক তার কিশোরী প্রেমিকার অভিমান ভাঙাচ্ছে খুব সন্তর্পণে। বাকি ভবনে হল্লোড় হবার জন্য কারণ লাগে। সে কারণটি খুব সুন্দর করে দিয়েছে এই বাড়ির ছোট্ট ছেলে আহাস। জার্মানি থেকে ভোরের ফ্ল্যাটে এসেছে সে। 11 ঘন্টা জার্নি শেষে অবশেষে বাসায় আসলো আহাস। কানন ছেলেকে দেখে 2.5 বছর পর। খুশিতে ধরছে না। ঘর তার পরিপূর্ণ আজ। আহাসের আগমনে আওয়াল সাহেব বেশ প্রসন্ন। আহাস অব্রের মতো নয়, খুব গোছালো শৃঙ্খল ছেলে। তার কথাবার্তা বেশ মার্জিত, ম্যাচিউর। জার্মানি ইঞ্জিনিয়ার পড়াশোনা করছে হামবার্গ ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে। আহাস ভাইয়ের বিয়ের আগে আসতো, কিন্তু টিকিটে ঝামেলা হচ্ছিল। ব্যাগটাকে রেখে সোফায় গা এলে দিয়ে বলল, আমার বিশ্বাস হচ্ছে ভাইয়া ঐন্দ্রিলা আপুকে বিয়ে করলো। দুজনের সোদা কুমড়ো সম্পর্ক। আমি তো জার্মানি যাবার আগেও তাদের ঝগড়া করতেই দেখেছি। কানন হেসে বলল, আমরা বিশ্বাস হচ্ছে না আমার ছেলেটা সংসারী হয়েছে। আওয়াল সাহেব তখন খবরের কাগজ পড়ছিল। কাগজ থেকে চোখটা তুলে গম্ভীর স্বরে বললেন, বউ, তোমার ছেলে সংসারী হলোই হয়, একদিনে কি আর বসে চাই? তখন খালারা সহ নবদম্পতি ফিরল, হাতে খাবার দাবার। আশ এসে অন্দিলার পায়ে ছুঁয়ে সালাম করলো। অন্দিলা চমকে উঠল। 2.5 বছর আগে কিশোর ছেলেটা এখন যৌবনে পা রেখেছে। রোগা পাতলা ছিটকে ছেলেটা এখন ভাইয়ের মতো সুটম দেহ, সমক্রান্ত হয়েছে। অন্দিলা প্রথমে চিনতেই পারেনি, অবাক হয়ে তাকিয়েছিল অনেকটা সময়। অবশেষে চিনতে পারল। আহাস, তুমি তো ব্যাটা হয়ে গেছো। আহাস লজ্জা পেল, কিঞ্চিত লাজুক স্বরে বলল, সবাই তাই বলে, এখন তার চোখে পড়লেই হয়। শেষ কথাটা বলল আস্তে। অন্দিলার কানে গেল না ঠিক। বাইরে থেকে আনা খাবারগুলো সে পরিবেশন ব্যস্ত। অব্র ভাইয়াকে জড়িয়ে ধরে বলল, তাহলে কতদিন থাকা? 1 মাস, এরপর আবার পারি দূর দেশে। অবশেষে ঐন্দ্রিলা আপুকেই বিয়ে করলে। বলেছিলাম না তুমি তাকে ভালোবাসো? সাথে সাথে কান মুলে দিল অব্র। ফিসফিস করে বলল, এসব ভারী শব্দ কোথা থেকে শিখেছিস আজাইরা? তাহলে বলছো ভালোবাসো না? অব্র কিছু সময় চুপ রইল। নিমিষে সে চোখে তাকিয়ে রইল অন্দিলার দিকে। অতঃপর বাঁকা হেসে বলল, আমি আমার জিনিসে কারোর ভাগ পছন্দ করি না। ঐন্দ্রিলা আমার পুতুল, তার ভবিতব্য আমি। আহাত চুপ করে গেল ভাইয়ের উত্তরে। বুক চিরে বেরোলো দীর্ঘশ্বাস। ড্রেসিং টেবিলের সামনে চুল আটসা ছিল অন্দিলা। অব্রের মোবাইলটা সেখানে অবহেলায় পড়ে আছে। জনাব গোসলে গেছেন। 1 ঘন্টা হয়ে গেছে, এখনও বের হবার নাম নেই। এর মাঝে ফোনটা বাজছে কর্কশ্বরে। অন্দিলা দুশ্চিন্তায় পড়ল, ফোনটা কি ধরবে? বেশ কয়েকবার বেজেছে। অবশেষে সে ফোনটা ধরে নিল। ধরতে পারল না। ফোনটা কেটে গেল। তবে অব্রের ফোনটা হাতে নিতেই চমকে গেল অন্দিলা। অবাক চোখে তাকিয়ে রইল, কারণ ফোনের স্ক্রিন ছবিটা তার। হলুদে দিনের ছবি। হলুদ শাড়িতে গাল ভর্তি কাঁচা হলুদে, একেবারে হলুদে গোলাপ লাগছিল তাকে। নিচের দিকে তাকিয়ে হাসছিল কোনো অজানা কারণে। বিষাদময় সে রাতের এক টুকরো হাসি। কখন ফটোগ্রাফের ছবিটা তুলছে সে জানেই না। তার বিয়ে সে বিখ্যাত ফটোগ্রাফার। ছবিগুলো অব্রতা মানে আদায় করে নিয়েছে। শুধু করেনি, তার ছবিটা ফোনের ওয়ালে রেখেছে। অব্রের কাজগুলো খুবই অবাক করে অন্দিলাকে। সে এক দৃষ্টিতে ছবিটা দেখেছিল। ঠিক তখনই অব্র খপ করে নিয়ে নিল মোবাইলটা। তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমার মোবাইল ঘাটছিস কেন? কি মতলব, স্পাইগিরি করছিস? তোর অবর্তমানে কারোর সাথে প্রেমলীলা করছি কি না? অন্দিলা তার প্রশ্নগুলো অপেক্ষা করে শুধালো। তোর ওয়ালে আমার ছবি কেন? অব্র একটু থমকালো, তারপর ফিচেল হেসে বলল, আমি যখন খুব টেনশনে বা বিপদের সম্মুখীন হই, যখন আমার মাথায় একেবারে কাজ করে না, ভয়, দুশ্চিন্তা, ডিপ্রেশন আমাকে ঘিরে ধরে, তখন আমি তোর ছবি দেখি। আমার মনে সাহস জন্মায়। মনে মনে বলি, তোর মতো ডাকাত বাহিনীকে যদি আমি সহ্য করতে পারি, তাহলে পৃথিবীর এই যাবতীয় সমস্যা কি? এগুলো তো তোর সামনে অতি তুচ্ছ, নগণ্য। অন্দিলার চোখ ছোট ছোট করে শুধালো, আমি তোর জীবনের সমস্যা? মহা সমস্যা। তাহলে বিয়ে করেছিস কেন? কারণ সুখে থাকতে আমাকে ভূতে গিলায়, তাই তো খাল কেটে কুমির না ডাকাত এনেছি।
অন্দিলা দাঁতে দাঁতে পিষে ক্রুদ্ধ নয়নে তাকিয়ে রইল। অবের নগ্ন গায়ে লেপ্টে আছে জলকণা, চুল ভেজা। অবহেলা টাওয়াল ফেলে শুয়ে পড়ল বিছানায়। অন্দিলা তৎক্ষণাৎ এসে খাটের ঠিক মাঝ বরাবর একটা সীমা বানালো, বালির দিয়ে বর্ডার অঙ্কন করলো। তারপর কঠিন স্বরে বলল, আজ যদি আমার ধারে কাছেও আসিস আমি তোর মুখ ভেঙে দিব। এটা বর্ডারের সীমা। এদিকে এলেই তোর ভবলীলা সঙ্গ। অব্র কিছু সময় তাকিয়ে রইল, তারপর হাসল কৌতুক করে। সে হাসির মর্ম অন্দিলা বুঝলে মাঝাজে যখন বালিশের জায়গায় বালিশ থাকা সত্ত্বেও পাথর সমত হাত পা ঠিক উঠে এলো তার শরীরের উপর। সরাবার চেষ্টা করলেও কাজ হলো না, বরং সমস্ত শরীরে ভার ছেড়ে তার গলার মুখ গুজল কুম্ভকর্ণের মতো ঘোড়া বেঁচে ঘুমন্ত অব্র। অন্দিলা হাল ছেড়ে দিল, আর গায়ের শক্তি নিয়ে এই বিশালকার পুরুষের নাড়ানোর ফলে ব্যর্থ হয়ে চোখ বুঝল সে। এত অস্তিত্বের মাঝেও স্বস্তির ঘুম ভরে উঠল নৃত্যপল্লে। বৌভাতের অনুষ্ঠান হচ্ছে শহরের বড় কমিটি সেন্টারে। অন্দিলার পরনে সাদা একখানা মসলিন শাড়ি, হালকা মেকআপ, নির্মল সাদা কাঠগোলাপের মধ্যে লাগছে কমলমতিকে। বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের উপস্থিতি অনুষ্ঠানকে আরও জাঁকজমকপূর্ণ করল। এরই মাঝে অন্দিলা স্বস্তি ফিরল যখন পিউকে নজরে পড়ল। স্টেজ থেকে ডাকলো তাকে। এদিকে বিখ্যাত ফটোগ্রাফার তার সয় না, শুধু বলল, আপু পোজ দান। হাজারখানা ছবি সে তুলেছে। অন্দিলার পা ব্যথা করছে এখন। পিউ বান্ধবীর কাছে স্টেজে উঠল, কেমন মলিন যেন মুখখানা। ফলে অন্দিলা শুধালো, তুই নাতেই গেলি কেন? আর সকালে যে ফোন করেছিস একটা আবার তোলা যায় না? জানিস আমি কি চিন্তায় ছিলাম? আসলে আমি ভয়ে মুখো হইনি। আন্টি যদি আমার পিঠ ভেঙে দেয়। অতীব কীর্তম স্বাভাবিক স্বরে উত্তর দিল পিউ। অন্দিলা তার দিকে চোখ মুখ কুচকি তাকালো। তুই কি আমার মায়ের ঘরে আসতে আমার ঘরে? বাব্বা, একদিনে অভ্রের ঘর তোর ঘর হয়ে গেছে, কি উন্নতি! অন্দিলা হেসে বলল, শুধু ঘর, ওর সব কিছু হাতিয়ে দেউলিয়া করে দিব, তারপর পুটলি বেঁধে সোজা হিমালয়। বান্ধবীকে হাসতে দেখে স্বস্তি নিঃশ্বাস ফেল পিউ। জড়িয়ে ধরে বলল, এরই মাঝে অজানা মানুষের ভিড় হলো স্টেজে। কিছু হোক না হোক, বউ আর বোরের সাথে ছবি তোলা একটা ট্রেডিশন। ফলে পিউ নেমে যেতে গেল। স্টেজ থেকে নামতে গেলে কুচিতে বাঁধল পা। অমনি হুমড়ি খেতে উদিত হলো। ঠিক সেই সময় সিনেমার নায়কের মতো ধরে ফেলল তাকে কেউ। পিউ মাথা তুলে দেখল একটি শুভ্র মুখ। নির্মল হেসে বলল, তুমি ঠিক আছো পিউ আপু? সমক্রান্ত পুরুষকে দেখে চিনতে পারল না পিউ। পিউকে সোজা করল সে। মৃদু হেসে বলল, আমাকে চিনো না তাই না? আমি আহাস। আহাস, তুই তো একেবারে দামড়া ছেলে হয়ে গেছিস রে। না না, একেবারে ড্যাশিং ম্যান। অবাক চোখে সহসা সুরে বলল পিউ। আহাসের হাসি চড়া হলো। প্রসন্ন কণ্ঠে বলল, অবশেষে পুরোরূপে তোমার নজরে আসলাম তাহলে। পিউ হাসল আহাসের কথায়। পায়ের পাতা ভর করে এলোমেলো করে দিল ছেলেটার সুসজ্জিত চুল। মিষ্টি স্বরে বলল, এছাড়া উপায় আছে? কি থেকে কি হয়ে গেছিস আমি তো চিনতেই পারছিলাম না। পাটকাঠি থেকে মেহগনি হয়ে গেছিস, একেবারে সৌম্য পুরুষ। প্রেম টেম করছিস নাকি? হ্যাঁ, বিদেশি ম্যাম পেলি বুঝি? পিউর কথায় লজ্জায় আহাসের গালে রক্তিম হলো। বাম কাটে একটু ডলে লাজুক স্বরে বলল, তুমিও না পিউ আপু? আমার মন ওই বিদেশি ম্যামটেমে গলে না। তাহলে বলছিস দেশি কারো কেশের দোলায় হৃদয় হারিয়েছিস? তা বলতে পারো। পিউ তোকে গাঢ়ননে চেয়ে উঠতে দিল সে। পিউ এবার সশব্দে হেসে উঠল, ব্যঙ্গ করে বলল, বাব্বা, এই ছেলে তো দেখছি একেবারে প্রেমে হাবুডুবু খাচ্ছে, আবার লজ্জা পাচ্ছে। থাক, আর লজ্জা দিব না। তা থাকছিস তো কিছুদিন, নাকি উড়াল দিবি আবার? না না, আছি বেশ কিছুদিন। আর যতদিন আছি তোমার শিডিউলে আমার জন্য সময় কিন্তু রাখতেই হবে। যতদিন আমি দেশে থাকছি তোমার সময় আমার। বুকিং দিচ্ছিস নাকি? না, আর বলতে তোমার তো বৃত্ত সুবিশাল। সে বৃত্তে আমার মতো নগ্র মানুষের কি ভাত আছে? তাই বুকিং দিতে হয়। 2.5 বছর পর ফিরেছি। এটুক
তো আমার হোক। পিউ হাসতে হাসতে বলল, তুই এখনো লেওটা রয়ে গেলি রে। আমার লেউটাপোনা তো সবার জন্য নয় পিউ আপু। আহাস বিড়বিড় করে কথাটা বলল। পিউ হট্টগোলের সুরে শুনতে পেল না। ঠিক তখনই নীলাদি এক প্রকার ছুটে এলো। পরনের শার্টটা ঘামে ভিজে আছে, তার কপালে ঘামে বিদ্যুতে অলঙ্কিত। হাঁপাতে হাঁপাতে বলল, পিউ একটু চলো তো আমার সাথে, ইমার্জেন্সি। পিউ হতচকিত হলো, বিস্ময়স্বরে বলল, কি হয়েছে নীলাদ্রি ভাই? আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু বিরাট ঘটনা ঘটে গেছে। তুমি এক্ষুনি আমার সাথে চলো। আপনি একটু শান্ত হন, শান্ত হন, জোরে শ্বাস নিন, কুল কুল। নীলাদি জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে একটু শান্ত করলো। এরপর বলল, আমি শান্ত হয়েছি, চলো এবার। বলেই পিউ হাতটা ধরল আলতো করে। এরই মাঝে আহাস বাধা দিয়ে বলল, নীলাদ্রি ভাই, কি হয়েছে আমাকে বলুন। আমরা যেহেতু প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি, তাই ঝামেলা হলে সাবধান আমরাই করতে পারবো। পিউ আপু খামোখা যে কি করবে। পিউ আপু, তুমি বরং কাউন্টারে যাও, আমি তোমার পছন্দের কালো জামাইয়ের ব্যবস্থা করছি, উপরে বাদাম কুচি দেওয়া। আহাসের কথা তীব্র বিরক্ত নিয়ে নীলাদি বলল, এই ছোকরা, আমি কি তোমাকে কিছু বলেছি? আমার ঝামেলা তুমি সমাধান করতে পারলে আমি তো তোমার কাছেই আসতাম। উচ্চতর পর্যায়ের গর্ধপ কোথাকার। এই পিউ চলো তো। পিউ কোনো কথা বলার সুযোগই পেল না। এক প্রকার হাতখানা টেনে নীলাদি তাকে নিয়ে গেল। আহাস কাতর নয়নে তাকিয়ে রইল। বুকটা ঝাঁঝা করছে তার। এমন কেন হয়? যাকে মন শহরে নিমন্ত্রণের হৃদয় ব্যাকুল সে মানুষটি এই নিমন্ত্রণ গ্রহণ করে না। আহাসের মনক্ষুর হলো, চোখে মুখে স্পষ্ট হলো বিষণ্ণতা। পিউর সামনে একটি হালকা বাদামি ছোট্ট কুকুর, সে লেজ নাড়ছে আর গোলগাল ঘুরছে। নীলাদি তাকে টেনে কমিউনিটি সেন্টারে বাইরে নিয়ে এসেছে। হাতখানা ছেড়ে বলল, দেখো। পিউ হতবাক সুরে বলল, আপনি আমাকে কুত্তা দেখাতে নিয়ে এসেছেন নীলাদ্রি ভাই? কুত্তা বলো না তো, শুনতে পেলে কষ্ট পাবে। বেচারারও মন আছে। বেশ কঠিনতা প্রকাশ পেল নীলাদির স্বরে। পিউ তার বাক্য সুধারে বলল, আচ্ছা, আপনি আমাকে ডগ দেখাতে নিয়ে এসেছেন? এই যে সে কুকুর নয়, খেয়াল করে দেখো, এটা মিক্সড ব্রিড, নেরি কুত্তা আর পমিরিয়ানের কম্বো। আশ্চর্য ব্যাপার, এই কুকুরগুলো শহরে পাওয়া যায় না, পাওয়া যায় সাজেকের রাস্তায়। আরেকটা অবাক করা ব্যাপার, আমি একটাকে অ্যাডাপ্ট করেছিলাম, কিন্তু সেটা তো বান্দরবন। তোকে দেখাশোনা করছে আমার সাবেক অ্যাসিস্ট্যান্ট অজল সাং, অথচ এই কুকুরটা দেখতে হুবহু তার মতো স্ট্রেঞ্জ। সে আমার কথাও বুঝে। দেখ, আমি সিট বললে বসবে। নীলাদির সিট বলতে কুকুর বসল। নীলাদি হতবাক কিন্তু খানিকটা উল্লসিত স্বরে বলল, দেখেছো, স্ট্রেঞ্জ। শকুন্তলা এত দূর থেকে এলো কি করে বলো তো? 517 কিলো যেখানে দূরত্ব। শকুন্তলা কে? আমার কুকুরের নাম। সে কুকুর হয়েছে তাতে কি, তার কি নাম হবে না? আমি তার নাম রেখেছি শকুন্তলা, 5 অক্ষরের নাম। কারণ ওকে শকুন্তলা ডাকলে সে 5 বার ঘেউ করে। পিউ মুখে হাত দিয়ে বলল, ও যে মেয়ে জানলেন কি করে? পরীক্ষা করে দেখেছেন? যদি ছেলে হয় তাহলে নাম কি হবে? কদম আলী, 5 অক্ষর আছে। অজল বলেছে ও মেয়ে, তাই মেয়েদের নাম শকুন্তলা। সারনেম দেননি? কুকুর হয়েছে তো কি, একটা সারনেম থাকবে না? শুধু নামে তো কষ্ট পেতে পারে। ওকে বরং শকুন্তলা মজুমদার বলে ডাকবেন। নীলাদ্রি মজুমদারের কুত্তা থুকুর ডগ শকুন্তলা মজুমদার। নীলাদির চোখে দুটো ছোট ছোট করে বলল, তুমি মজা করছো আমার সাথে পিউ? মজা করছি না নীলাদ্রি ভাই, আমি সিরিয়াস। দেখুন আমি কি হাসছি? বলে মুখ এগিয়ে দিল। নীলাদি কিছু সময় দেখল পিউকে। তার মুখ দেখে বোঝার উপায় নেই যে সে কৌতুক করছে নাকি সিরিয়াস। সে কথা ঘুরিয়ে বলল, আচ্ছা, ও এখানে এলো কি করে পিউ? তুমি তো অনেক বুদ্ধিমতী, একটু বলো তো।
এই কুকুর যে শকুন্তলা মজুমদার, আপনি কি শিওর? ওর নাম ধরে ডাকুন, দেখি সে 5 বার ঘেউ করে কিনা। নীলাদ্রি সত্যি সত্যি ডাকলো, আর আশ্চর্যজনকভাবে কুকুরটা 5 বার ঘেউ ঘেউ করলো। নীলাদ্রি প্রায় চিৎকার করে বলল, ও শকুন্তলা। আমার মনে হয় ও বান্দরবান থেকে আপনার জন্য চলে এসেছে। ওদের নাক তো অনেক তীক্ষ্ণ হয়, শুকতে শুকতে চলে এসেছে। স্ট্রেঞ্জ নীলাদ্রি ভাই, আপনি বরং বান্দরবান যাও বাদ দিয়ে দিন, এখান থেকে কুকুরের উপর রিসার্চ করুন। রিসার্চ বইয়ের নাম আমার কুকুর শকুন্তলা মজুমদার। তুমি আবার মজা করছো পিউ? মোটেই না, আমি সিরিয়াস। দেখুন, আমি হাসছি না। নীলাদ্রির মুখে ভীষণ চিন্তা ভর করলো। সে ফোন বের করলো, নিজেকে সাবেক অ্যাসিস্ট্যান্টের ফোন করলো। সে ফোন ধরল না, ফলে আরও চিন্তায় পড়ল নীলাদ্রি। কাল সকালে বাস, অথচ এখনই শকুন্তলার কাণ্ড ঘটল। সে কাণ্ডের সমাধান ছাড়া তো যাওয়া যাবে না। পিউ ফুস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি এখন যাই নীলাদ্রি ভাই, কালো জামের কাউন্টার শেষ হতে চলল। তুমি যেও না প্লিজ, আমার কাছে বসে থাকো, আমার না ভয় লাগছে। কিসের ভয়? জানি না, দেখো আমি ঘামছি, প্লিজ আমার কাছে থাকো। পিউ হাসল, নিজের শাড়ির আঁচলখানা দিয়ে আলতো করে মুছে দিল নীলাদ্রির কপাল। তারপর সহস্র সুরে বলল, আমি আছি, ভয় নেই নীলাদ্রি ভাই। আপনি বললে আমি সারা জীবন আপনার পাশে থাকবো। ধন্যবাদ পিউ। পিউ দীর্ঘশ্বাস গোপন করে নিল। নীলাদ্রি হাঁটু গেড়ে কুকুরের সামনে বসছে। সে যতবার তাকে ডাকছে সে ঘেউ ঘেউ করছে, তাও ঠিক 5 বার। পিউ এই পাগলামি দেখছে মুগ্ধ নয়নে। তার কালো জাম আজ খাওয়া হবে না, তবে আফসোস নেই, এই পাগল পুরুষটাকে 2 চোখ মেঁধে দেখতে তো খারাপ লাগছে না। অব্রের খালারা আজ চলে যাবে, বাস রাত 11টায়, কিন্তু অব্র এই অন্দিলা তাদের বিদায় দিতে পারবে না, কারণ এখন তার অন্দিলাদের বাড়ি যাবে নেওয়ার। ফলে খালারা অন্দিলাকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে দিলেন। আপনারা আর কিছুদিন থেকে যান খালা, আমি বাড়ি এসে ঘুরতে যাব। বলি অশ্রু ছেড়ে দিলেন 3 জন। মাত্র দুজনে কারোর এত মায়া পড়া যায় বুঝি? অন্দিলার মনে হলে তারা 3 জন তার আপন খালা। মায়ের কোনো বোনই নেই, তাই খালার আদর কখনো পায়নি অন্দিলা। এই 3 জনের মাথায় বেশ সমস্যা আছে বটে, কিন্তু তারা মনের দিক থেকে খুবই ভালো মানুষ। তাই অন্দিলা কেঁদে দিল। তারা জোরাজোরি করে কাঁদছে। এক খালা বলছে, আমি যাব না খালা। অব্র হতবাক ননি এই 4 জন নারীকে দেখছে। তার ঠিক কেমনভাবে প্রতিক্রিয়া দেখানো উচিত জানা নেই। কোনো বধূ নায়ের যাবার সময় কাঁদে, এই ঘটনা বিরল। বিলাল ফিসফিস করে বলল, ভাবি আপু কাঁদতেছে কেন? যা জিজ্ঞাসা করে আয়। স্বামী হলে একটু জানিস না? ধিক্কার জানালো বিল্লাল। বিল্লালের দিকে কঠিন নয়নে তাকালো অব্র। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেলেন। খাদের থেকে ছাড়ালো অন্দিলাকে। অন্দিলা কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে যাবার উপক্রম। অব্র তাকে এক হাতে জড়িয়ে ধরে খালাদের বলল, এখন কিন্তু বেশি সময় নেই, বাস মিস করবা। 17 টাকার টিকিট, লস হবে কিন্তু 5100 টাকা। টাকার কথা শুনে তারা কান্না থামল। অবশেষে ব্যাগ নিয়ে রওনা দিল। অন্দিরা আরও কিছুদিন কাঁদল। এই মেয়ে তার বিদায় তো কাঁদেনি, অথচ নাওয়ার যাবার সময় কাঁদছে। অব্রতাকে দেখে মৃদু হাসল। তারপরে একটু টিস্যু দিয়ে চোখ মুছে বলছে, থাক, আমরা যাব খালাদের বাসায়, কাঁদিস না। সত্যি? হ্যাঁ সত্যি। অবশেষে নিজের ঘরে আসলো অন্দিলায়। কেমন যেন শান্তি শান্তি অনুভব হচ্ছে। বাহিরের দরজা ধরে অব্রের কাছ থেকে 5000 টাকা নিয়ে নিয়েছে অন্দিলা ফুফুতো বোনেরা। অব্র ঘরে এসে আগে ওয়াশরুমে গিয়ে অন্দিলা নিজের খাটে শুলো। 2 দিন মনে হচ্ছে 2 বছর। এই 2 দিন ঘুমাতে পারেনি পাথরের বস্তার জন্য। চট করে মাথায় একটা বুদ্ধি চলে এলো। পাশে পানি বোতল রাখা ছিল। খাটের বাম পাশে পুরো বোতল পানি ঢেলে দিল সে। মনে মনে 85 হাসি আসলো সে। এরই মাঝে বেরিয়ে এলো অব্র ভেজা মুখ মুছতে মুছতে। অন্দিলা তাকে দেখে ঢং করে বলল, আহারে অভ্র, তোর জায়গাটা তো ভিজে গেছে। ভেজা জায়গায় কি করে ঘুমাবি? তোর আবার বাম পাশ ছাড়া ঘুম হয় না। আর আমি মোটেই শ্রেষ্ঠ স্ত্রীর ট্যাগ নেবার জন্য আমার অংশটা তোকে ছেড়ে দিব না। এখন কি হবে অভ্র? তুই কি ভেজা অংশে ঘুমাবি, নাকি আমি তোকে নিচে বিছানা করে দিব?
অন্দিলার ঠোঁটের কোণে দুষ্ট হাসি। অব্রের বুঝতে বাকি রইল না তার শোবার অংশটা ভিজল কি করে। কিছু সময় প্রায় ধীর নয়নের চেয়ে থেকে সে হাসল কিঞ্চিত। তারপর অন্দিলার দিকে ঝুঁকে এসে বলল, শ্বশুর বাড়িতে জামাই মাটিতে শুলে তোর মা বাপের সম্মান যাবে। বেচারা শাশুড়ি মা এত যত্ন করে জামাই আদর করেছেন, সব ভেস্তে যাবে। তুই চিন্তা করিস না, আমি তোর জায়গাতেই অ্যাডজাস্ট করে নিতে পারবো। তুই বরং আমার বুকের ওপর শুয়ে যাস, স্বামী স্ত্রী আমরা জড়াজড়ি করে ঘুমিয়ে পড়বো। আমার ঠেকা পড়ছে নাকি? তাহলে আমি বরং শাশুড়ি মাকে বলি আমাকে একটু শোবার জায়গা করে দিতে। আমার বউ তো আমাকে শুতে দেবে না, দেখি মা কি বলেন। বলেই সে বাহির দিকে পা বাড়াতেই অন্দিলা তার হাত টেনে ধরে তাকে বসালো খাটে। তার মুখ কানে হাত দিয়ে চেপে ধরে বলল, করে বসে থাক, তোর ঘুমানোর শখ খুব না, তুই এই খাটে থাক। অব্র অন্দিলার হাতখানা নামিয়ে তাকে টেনে নিজের কোলে বসালো। তারপর শক্ত করে জড়িয়ে ধরে বলল, তা বললে হয় বাবু, আমার তো তোকে বুকে নিয়ে ঘুমানোর শখ। অন্দিলা অতি কষ্টে তার পাদর থেকে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ালো। রাগী স্বরে বলল, মরে যা। বলে আলমারি থেকে একটা কাঁথা আর বালিশ বের করলো, নিচে বিছালো, তারপর শুয়ে পড়ল। অব্র হাসছে পিচাসের মতো। অন্দিলা ইচ্ছে করছে এই লোকটার গায়ে আবার গোবর পানি ঢেলে দিতে, তারপর আবার গোসল করাতে, কিন্তু এখন কিছু করা যাবে না। তবে সত্য সে তুলবেই। অবদ্ধ সেটা এসি টেম্পারেচারে কমিয়ে দিল বলে ঠান্ডা লাগছে অন্দিলার। সে কড়া নজর তাকাতেই অব্র নির্বাকার চিত্তে বলল, আমার গরম লাগছে বাবু, তুই চাইলে আমার বুকে এসে শুতে পারিস। বেয়াদব। বলে চোখ বুঝলো নিল অন্দিলা। সে কথা বাড়াবে না, মনে মনে বলল, সকাল হতে দাও বাছা। অন্যদিনের মতো বেশ আয়োজন করে সকাল হলো। পাখির কিচিমিচির অবধি শোনা গেল। জানলার শিক গলে প্রবেশ করলো কাঁচা রোদ। অন্দিলার ঘুম ভাঙল ধীরে ধীরে। চোখ মেলতে বেশ অবাক হলো। সে খাটে শুয়ে আছে, তার গায়ে মোটা কম্বল। খুব অবাক হলো সে। অব্রকে নজরে পড়ল না তার। সে উপরে কী করে এলো বুঝতে পারছে না। অব্র তাকে উপরে শোয়ালো। ওই বেদব এমন কিছু করবে নাকি? খাবার রুমে যেতেই দেখলো হল্লোড়ে পড়েছে। বাসা ছুটেছে একটা বাদামি কুকুর পিছনে। রান্না শুরু হয়ে গেছে, গন্ধ পাওয়া যাচ্ছে। অন্দিলা পাহাড়ে যায়নি, সে আয়েশ করে খিচুড়ি খাচ্ছে। খাওয়া শেষে হাড্ডি খাচ্ছে। অন্দিলা বসতে সে গম্ভীর বলল, সাবধান হ, বিপদ সামনে। আমার মনে হচ্ছে যেভাবে আমাকে আমার ঘর থেকে বিতাড়িত করা হয়েছে তোকেও করা হচ্ছে। তোর জায়গা নেবে অভ্র। বেশি দিন বাকি নেই, অভ্রকে মজুমদার বংশে দত্তক নেওয়া হবে। কেন? বাবাকে নিয়ে সকালে বাজারে গিয়েছে। বাবা মুগ্ধ তার বাজার করায়। সে অভ্রের মাঝে নিজেকে দেখিতে পাচ্ছে। অন্দিলার চোখ ছোট ছোট করে দেখল অভ্রকে। ফুপু দেশে দেখি খাতির তার। ফুপুরা পারলে মুখে তুলে খাইয়ে দেয়। হ্যাপি তো বলেই বসলো, হইন্দিলার রাজ কপাল তোমার মতো জামাই পেয়েছে। তো ওর যে স্বভাব, আমি তো ভেবেই রেখেছিলাম ওর বিয়ে হবে না। বুঝলি ওয়েঞ্জিলা, অভ্রকে মাথায় করে রাখবি। ও সব জেনেও তোকে ভালোবাসে। হ্যাপি ফুপুর কথায় উত্তর কখন দেয়নি অন্দিলা। আজও তাকে এড়িয়ে গেল। সালাম সাহেব বোনকে চোখ রাঙালেন, কিন্তু হ্যাপি শুনল না। সে বলতেই লাগলো, তোমাকে বাবা আগ থেকেই বলে রাখি, আমার ভাতিজি মোটেও মিষ্টি স্বভাবের নয়, খুবই রাগী আর ছোকরোটে। পরে বলো না। আপনি না থাকলে কি হতো ফুপু, ভাগ্যিস জানালেন। অভ্র ব্যঙ্গ করে বলল। ফলে খুশি হয়ে গেল হ্যাপি। মিষ্টি প্লেটে এগিয়ে বলল, নাও বাবা মিষ্টি খাও। না ফুপু, আমি মিষ্টি খাই না। আসলে আমার মিষ্টি পছন্দই না, সেটা হোক খাবার বা মানুষ। এজন্যই বুঝি ঐন্দ্রিলা আমার বউ। ভাগ্যিস সে আমাকে বিয়ে করতে রাজি হয়েছে, নয়তো মিষ্টি মেয়েদের মাঝে আমাকে পিষতে হতো। খুব বিনিয়োগ স্বরে কথাটি বলল অভ্র। তার কণ্ঠে অভদ্রতা, কটাক্ষ ছিল না। ফলে হ্যাপি তাকে বেয়াদব আখ্যা দিতে পারল না। তবে তার মুখ বই নেমে এলো মেঘ মেদুর। অভ্রের এমন উত্তরে সালাম সাহেব মুখে যেন 400 ভোল্টের হাসি ফুটে উঠল। তার জামাই তাকে আজ শুধু চমকে দিয়েছে আর মুগ্ধ করছে। একজন বাবার জন্য কি এটাই সর্বপ্রাপ্তি নয় যে তার মেয়ের জামাই মেয়ের জন্য সোচ্চার? তাই আগলে রেখে অপমানিত হবার সুযোগ দেয় না। সাবেরের মুখে গর্বের ছাপ। সে মানুষ চিনতে ভুল করে না। নীলাদ্রি উঠে দাঁড়ালো প্লেট হাতে। যাবার সমন্বয়ের কানে কানে বলে গেল, দেখেছিস, অতি সত্বর মজুমদার বংশে নতুন এডিশন হবে। নীলাদ্রির কথা বিনা বাক্যে শুনল অন্দিলা।
কোনো প্রত্যুত্তর না করে নাস্তা শেষ করলো। উঠে যেতে নিলে সাবেরা বলল, তোমার জন্য পায়েস রেঁধেছি। তোমার তো পায়েস দিয়ে রুটি পছন্দ। আমার খাওয়া হয়ে গেছে। মৃত্যুস্বর অন্দিলা তার কণ্ঠের ধার টের পেল সাবেরা। মেয়েটার কেমন কঠিন হয়ে গেছে। যে চারপাশে তুলেছে শক্ত দেয়াল, সে দেয়ালে কি একদিন ভাঙা সম্ভব? অন্দিলা চলে গেলেন নিজ ঘরে। সাবেরা দীর্ঘশ্বাস ফেলল। অপর ব্যাপারটা খেয়াল করলো খুব নিপুণ চোখে। শাশুড়ির হাত ধরে বলল, একটু সময় দিন মা। অভিমান যত বেশি হয় তা ভাঙতে বেশি সময় লাগে। ভয় হয় যদি অভিমান ঘৃণায় পরিণত হয়। ম্লান হেসে কথাটা বলল সাবেরা। সাবেরার কথা উত্তরে অভ্র বলল, ও বোকা মেয়ে শাশুড়ি মা, এত সহজে ও ঘৃণা করে না। আমাকে ঘৃণা করতে ওর 18 বছর লেগেছে। সেখানে আপনি তো তার মা, চিন্তা করবেন না। সাবেরা হাসল। অভ্র তাকালো একবার অন্দিলার ঘরের দিকে। যেদি মেয়েটা এখনো জেদ ছাড়েনি। তার এই জেদের প্রাচীর কবে ভাঙবে কে জানে। জানলার পাশে দাঁড়িয়েছে অন্দিলা। বাতাস থমকে আছে। আকাশের চাঁদের কিছু অভিমানী মেঘ জমেছে। সেই মেঘে অভিমান সবকিছু থমকে গেছে। সূর্য ঢেকে আছে সেই অম্বদে অভিমানে। যেমনটা অন্দিলার মনে উচ্ছ্বাসগুলো মিলিয়ে আছে মায়ের প্রতি অভিমানে জাতাকলে। সে মায়ের উপর অভিমান ছাড়তে পারছে না। মা তার জন্য অনেক কিছু করেছেন, নিজের ভালোবাসা জাহির করতে চাইছেন, কিন্তু এগুলো অন্দিলা চায় না। সে চায় শুধু একটা ছোট্ট সরি। সেখানে সে থাকবে অনুতপ্ত। বকচির দীর্ঘশ্বাস বের হলো। এরই মাঝেই ঘরে প্রবেশ করলো অভ্র, হাতে কফির মগ। কড়া কালো কফি। অন্দিলা দাঁড়িয়ে থাকতে দেখে তার পাশে দাঁড়ালো। হাতে কফি মগ ধরিয়ে বলল, নে তোর কালা কফি। কালা কফি খেয়ে মাথা ঠান্ডা কর। অন্দিলা তার দিকে তাকালো। তার এখন কফি খেতে ইচ্ছে করছে বটে, কিন্তু কাউকে সে বলেনি। অভ্র এমন হুটহাট অদ্ভুত কাজগুলো খুব বিরক্ত করেছে। সে ছেলেকে সারা জীবন তার অস্থিরতা জ্বালিয়ে আসতে সে হুট করে এমন আচরণ করবে। এতটা তো যত্নশীল অভ্র নয়। অভ্র পকেটে হাত ভরে দাঁড়িয়ে আছে। অন্দিলা মগটা জানলার ধারে রেখে চোখ ছোট ছোট করে শুধালো, সোজা সাপটা বলতো তোর উদ্দেশ্য কি? এই সব করে কি লাভ তোর? 2 দিন ধরে দেখে যাচ্ছি। কি ভাবিস আমি বুঝি না। তোর অভিনয় ধরতে আমার সময় লাগে না। বাবা মাকে পটাতে হলে তাদের সামনে ঢং কর, আমার সামনে ভালো সাজের ঢং কেন করিস? উদ্দেশ্য কি তোর? অন্দিলার প্রশ্নে তার দিকে শান্ত চোখে তাকালো অভ্র। হাসলো কৌতুক করে, যেন পৃথিবীর সব থেকে মজার জোক শুনছে সে। তারপর গাঢ় স্বরে বলল, আমার উদ্দেশ্য তোকে আমার প্রেমের জালে ফেলা, তারপর চুটিয়ে সংসার করা। বিয়ে তো মুখ দেখার জন্য করিনি। অভ্রের কথা স্তব্ধ হয়ে গেল অন্দিলায়। থমকালো সে। অভ্রের চোখের গাঢ় মায়াক খানি ভীষণভাবে, ফলে দৃষ্টি সরিয়ে নিল। থমথমে স্বরে বলল, সংসার করতে প্রেম লাগে না। যদি সংসার করতে চাস আমার আপত্তি নেই, তবে প্রেম আমার কাছে অভিশাপ। আমি নিজেও জানি না বিয়েটা কেন করেছি। আমি এই বিয়ের ভবিষ্যৎ কোথায় সেটাও জানি না। পৃথিবীর আর 5টা মানুষকে দেখাতে সংসার করতে হলে করব, স্ত্রী হিসেবে যা যা করতে হয় সব করব, তবে অহেতুক প্রেমের জন্য সময় নষ্ট করিস না। নশ্বর শরীর ভোগ করতে চাইলে বলিস আমার আপত্তি নেই। ভাঙা হৃদয়ে রাজত্ব করার অলিক স্বপ্ন ছেড়ে দে। কথাটা শেষ করার পূর্বে একগাছা চুল মুষ্টিবদ্ধ করে নিক্ষভাবে অন্দিলাকে নিজের দিকে টেনে আনলো অভ্র। তাদের মাঝে দূরত্বখানা মাত্র কয়েক ইঞ্চি। অভ্র ক্ষিপ্ত রক্তিম আখির দিকে চাইতে শরীর কেঁপে উঠল অন্দিলার। ভয়ে গ্রাস করল হৃদয়। অভ্র শক্ত হাতের জোরে ব্যথা কুকিয়ে উঠল সে। কাপা স্বরে বলল, ছাড়। কেন ছাড়বো কেন? দাঁতে দাঁত পিষে কথাটা বলল অভ্র। তার ক্রোধিত মুখখানা হিম ধরল শিরো দাঁড়ায়। অভ্র তাকে উত্তর দেবার সুযোগ দিল না। রাগে গর্জে উঠল, কি ভাবিস আমাকে? আমার শরীরের লোভ শুধু? শোন, এই মাহাবুল হকের মেয়ের অভাব নেই। তোর শরীর ভোগের জন্য আমি হিন দিয়ে মরছি না। অভ্র লাগছে, ছাড়। অভ্র তার মুষ্টি আরো শক্ত করল। ফলে অসহনীয় ব্যথা নীল হয়ে গেল অন্দিলার মুখ। কিন্তু অভ্র তার বেদান্ত মুখখানা সম্পূর্ণ অপেক্ষা করে বলল, আমি ভালো মানুষ না ঐন্দ্রিলা। আমার ধৈর্যের পরীক্ষা নিস না। আমি খারাপ হলে সহ্য করতে পারবি না। এখনো ওই ভেড়া সৌরভের শোকে দেবদাস সেজেছিস নাকি? বড় বড় কথা হাঁকাচ্ছিস। একটা কথা মাথায় রাখ, এই সৈয়দ মাহাবুল হক তোর জীবনের ভবিতব্য। আমার সাথেই তোর সংসার করতে হবে, তাও ভালোবেসে। ভালোবাসা কি জোর করে হয়?
আমি তো এখনো জোর করিনি, আমাকে বাধ্য করিস না জোর করতে। বলে ছেড়ে দিল সে। হনন করে হেঁটে ঘর ছেড়ে চলে গেল সে। অন্দিলা ঠায় দাঁড়িয়ে রইল, চুল ব্যথা করছে। সেটা এমন কেন? মুহূর্তে যত্ন করে আগলে রাখবে, মুহূর্তে ক্ষতবিক্ষত করবে, এমন মানুষকে আদৌ ভালোবাসা যায়? অন্দিলার চোখ ঝাপসা হয়ে এলো। এটা মাথা ব্যথা নাকি অন্তরের দহন জানা নেই। বিকট শব্দ করে অভিমানী মেঘগুলো কান্না ভিজিয়ে দিল তরণী। অন্দিলা গতিশীল হয়ে বসে আছে, অস্তিত্বে ভিজে যাচ্ছে ক্রমল গোলজেরা। আহার ছাতে হাতে অপেক্ষা করছে পিওর বসার সামনে। আজ তাদের ঘুরতে যাবার পরিকল্পনা হয়েছে। যদি বৃষ্টির তার পরিকল্পনা ছিল না, তবু বৃষ্টির জন্য পিউয়ের সাথে সময় কাটানো সুযোগ হাতে চায় না সে। পিউ জানলার ফাঁক দিয়ে ছেলেটাকে দেখতে অবাক হলো। এর তীব্র বসনে কেউ কী করে ঘর থেকে বের হয় সে অঙ্কই মেলাতে পারছে না। ফলে নেমে এলো সে ছাতি হাতে। পরনে একটা পুরনো সালোয়ার কামিজ, চুলগুলো অবন্যস্ত হয়ে জটলা পেকে আছে। আজ তাকে মুগ্ধ নয়ন দেখল। এ নারীকে তার সব রূপে ঐশ্বর্যের মনে হয়। সহসা গলায় বলল, তুমি তৈরি হওনি? পাগল তুই, এই বৃষ্টিতে কই যাব? যাবে না তুমি পিহু আপু? করুণ সুরে শুধালো আহাস। পিহু পড়ল মহাবিপাকে। ছোটবেলা থেকে আহাসের চিনি পিহু, অব্রের থেকে একেবারে ব্যতিক্রম। রুদ্র অব্রের নরম ভাই সে, মনটা একেবারে তুলতুলে। সেটা সেই ছোটবেলা থেকে বেশ নেউটা কিসামের। তাকে দেখলে রাস্তায় বিড়াল ছানার মতো লাগে, যেন তার মালিক তাকে মাছ চুরির জন্য কান ধরে বের করে দিয়েছে। এখন যদি সে তাকে বলে না যাবে না, তাহলে বিড়ালের মতো কাচুমুচু করে চেয়ে রইবে। সেটা এই স্বভাব 2.5 বছর যে বদলায়নি সেটা বুঝতে বাকি রইল না পিউর। দীর্ঘশ্বাসের বলল, বেশি দূর যাব না, ধারে কাছেই। চা খাবে আর পেঁয়াজ? না, হালিম খাবো, দাঁড়া আসছি আমি। বলি স্যালোয়ার কামিজটা বলতে 5 মিনিটের মাঝে নেমে এলো পিউ। চুলগুলো চিরুনি না দিয়ে খোপা করেছে। ছোট্ট বয়সেতে বের হবে, এত সাজে কাটার কি প্রয়োজন? বের হতে তার ফোন বেজে উঠল। অন্দিলা নামটা উজ্জ্বল। ফোনটা ধরতেই ওপাশে মানিবে বলে উঠল। বলে ফোনটা কেটে দিল সে। পিউ আহাসের দিকে তাকাতেই যে বলল, চলো। আজ থাক, আমি বরং কাল যাব। আজ ঠিক বিড়াল ছানার মতো মুখটা কাচুমুচু করে ফেলল। পিউ বলল, আচ্ছা চল, আমাকে ঐন্দ্রিলার বাড়ি নিয়ে চল, এটাও এক প্রকারের ঘোরাই হবে, তাই না? 15 মিনিটের পার্থক্য একমাত্র কাটানো লোভে উজ্জ্বল হয়ে উঠল আহাসের মুখখানা। ছাতাটা পিউর মাথায় উপরে দিয়ে বলল, হেঁটে হেঁটে যাই, বৃষ্টিতে হাঁটতে খারাপ লাগে না। পিউ মেনে নিল। সেটা হাসিটা ম্লান করার ইচ্ছে হলো না। মাথার চুলগুলো এলোমেলো করে বলল, তুই একটা পাগল। তোমার কাছে আমি পাগল ছাগল গরু সব হতে রাজি। ওন্দিলা বাসায় পৌঁছাতে তহবিল হলো পিউ। নীলাদি তার শকুন্তলাকে কোলে নিয়ে বৃষ্টিতে ভিজছে। বাসা তার মাথার উপর ছাতা ধরে আছে। নীলাদের মুখখানে মর্জিত ম্লান। পিউ তাকে শুধালো। সাথে সাথে সে কোলের শকুন্তলাকে ছেড়ে সকালে উপেক্ষা করে পিউকে জড়িয়ে ধরল। নীলাদি এমন কাজে হতভম্ব হলো পিউ। বাসা তার নয়ন অন্যদিকে সরিয়ে নিল। আহাস স্তব্ধ হয়ে গেল। বাসা আর ফেলল সে। পিউ কাপা স্বরে শুধালো, কি হয়েছে নীলাদ্রি ভাই? নীলাদি উত্তর দিল না। তবে পিওর কাতে উষ্ণ তরলে অনুভূতি হলো। বাদশাকে জিজ্ঞেস করতে সে বলল, নীলাদ্রি স্যারের বিরক্ষমহল রাজপড়ার কারণে পুড়ে গেছে। তার সব জামা কাপড়, বই খাতা সব পুড়ে গেছে। এখন এক কথায় সে দেউলিয়া, পথের ফকির। নীলাদি এখনো জোরে জোরে আছে পিউকে। পিউ শান্ত স্বরে শুধালো, আপনার কিছু হয়নি তো নীলাদ্রি ভাই? না, তবে ওই জল্লাদ আসছে পিউ, আমার ঘর দখল করে নিয়েছে। এখন আমার থাকার জায়গা নেই। আপনার কিছু হয়নি এটাই শ্রেয়, বাকি কোথায় কি হয়েছে আপাতত ভুলে যান। নীলাদির শখের বৃক্ষমহল পুড়ে গেছে। খুব সাবধানতার সাথে ভিতরে কিছুই অক্ষত জিনিসকে বাঁচানো গেছে। সেটা দেখে সালাম সাহেব খুশিতে কিছুর সময় কোদাকুদি করেছেন। ভেঙেছে ছেলেকে। পৌঁছেছে হেসে বলছেন। নীলাদি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রইল। বাবার সামনে সে ঝুঁকবে না। কিন্তু 1 ঘন্টা বাদে তার ঘরের চাবি নিয়ে পিউ তার হাতে ধরিয়ে বলল, নিন, আপনার সম্পত্তি আমি পূর্ণ দখল করে দিলাম। কিভাবে করলে?
সেটা সিক্রেট, বলা বারণ। আচ্ছা নীলাদ্রি ভাই, আপনি কি আপনার বইগুলোর জন্য কাঁদছিলেন? না। জামা কাপড়? না। তাহলে? বলা যাবে না, সিক্রেট। সময় হলেই বলবো, সবার প্রথমে তোমাকেই বলবো। তখন নজর গেল তার আহাসের উপর। সেটা ছাতি হাতে দাঁড়িয়ে আছে। নীলাদ্রির চোখে কুচকে শুধালো, এই গর্ধবটা এখানে কেন? পিউ সাথে সাথে বলল, আমার সাথে এসেছে ও। তোমাকে সাথেও আসবে কেন? আচ্ছা নীলাদ্রি ভাই, এই তুফান বৃষ্টিও যদি আমাকে না নিয়ে আসতো, আমি কি আসতে পারতাম? তাছাড়া পিউর কথা শেষ হবার সুযোগ হলো না। তার আগে নীলাদ্রি আহাসকে বলল, ছোকরা, তুমি তোমার বাড়ি যাও। বাড়ি যাব কেন? আমি কি করব সেটা আপনি বলবেন। আর আমি বাড়ি গেলে প্রিয় আপু বাড়ি যাবে কি করে? আহাস বিরক্ত নিয়ে উত্তর দিল। তার কথা নীলাদ্রির মুখখানা কঠিন হলো কিঞ্চিত। দৃষ্টি শান্ত হলো। পরের মুহূর্তে কঠিন স্বরে বলল, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না ছোকরা, দরকার হলে আমি নিজেই তোকে পৌঁছে দেব। নীলাদ্রির কঠিন বাক্য তীব্রভাবে আঘাত করলো আহাসের অন্তঃসত্ত্বাকে। সেও কঠিন কণ্ঠে বলল, আপনার সাথে প্রিয় আপু যাবে কেন? সে আমার সাথে বেরিয়েছে, আজকেও সে আমার সাথে থাকবে। হাঁটুর বসে ছোকরা এমন তর্কযুদ্ধে আহ্বান সহ্য হলো না নীলাদ্রি। সেও ছেড়ে দেবার পারত না। তারও স্বর ধারালো হলো, কেন? বডিগার্ড তুমি পিউয়ের? উত্তীর্ণ ছোকরা, মুখে যেন ফুলঝুরি। এই, আমি দিয়ে আসবো পিউকে। তোমার ডিউটি শেষ, বাড়ি যাও। নীলাদ্রির পাল্টা উত্তরে এক প্রকার শীতল যুদ্ধ শুরু হয়ে গেল আহাস এবং নীলাদ্রির মাঝে। মাঝে জাতাকলে বাদামটি হলো পিউ। এর মাঝে সে ভুলেই গেল তাকে যে অন্দিলা দেখেছে। একটা সময় সে দুজনকে শান্ত করে চেঁচিয়ে উঠল, আমাকে কারোর দিয়ে আসতে হবে না, আমি একাই যেতে পারবো। না, আমি তোমাকে দিয়ে আসবো। একসাথে চেঁচিয়ে উঠল তারা। এর মাঝে পিউর ফোন বাজলো। অন্দিলা ফোন করেছে তাকে। হন্তদন্ত হয়ে ফোন ধরল। ওপাশে রুদ্ধস্বর শোনা গেল, বার্গারের পেটি হওয়া গেলে কি মহারানী উপরে আসবেন? অন্দিলার ঘরে পিউ বসে আছে। আশ আর নীলাদ্রিকে নিজের যুদ্ধদের মাঝে একরকম ফেলে এসেছে সে। অন্দিলার কঠিন নয়নে তাকিয়ে আছে পিহুর দিকে। পিউ কাচুমুচু করে বলল, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছিস কেন? আমি তোকে কখন আসতে বলেছি? এটা তোর সময় হলো? ভাইয়াকে দেখলে কি তুই জগৎ ভুলে যাস নাকি? পিউর স্বর আরো নরম হলো, এমন করছিস কেন? জানিস তো নীলাদ্রি ভাইয়ের কষ্ট দেখলে আমার মন ঠিক থাকে না। বেচারা কাঁদছিল। ওই ছাগলের কান্না কান্না আর কান্না তো তেজপাতা। এমনে বলিস না। বাদ দে, কথা সেটা না। কথা হচ্ছে আমি অভ্রের নামে নারী নির্যাতনের মামলা করব। অন্দিলার কথা চোখ বড় বড় হয়ে গেল পিউর। শুকনো ঢোক গিলে বলল, ও তোকেও ঘুষি দিছে? না। তাহলে চর মারছে? না। তাহলে কেস কেন করবি? কারণ ওর ওপর আমি রেগে আছি, খুব রেগে আছি। ও কিভাবে নিজেকে, আমি ওর হাতের পুতুল, ইচ্ছে হলো আদর করলো, ইচ্ছে হলো আমাকে ছুঁড়ে মারলো। কিভাবে নিজেকে? পীর অন্দিলার কথায় আগামাথা খুঁজে পাচ্ছে না। কেমন খেয়ে হারিয়ে ফেলেছে। হতভম্বল হয়ে সুরে শুধালো, আসলে খুলে বলতো হয়েছে কি? অন্দিলা দীর্ঘশ্বাস ফেলল। আস্তে ধীরে দুদিনের সব কিছু খুলে বসল। পিউ থুতনিতে হাত চলে গেল। এখন সে ভাববে। ভাবার সময় সে কথা বলে না। অনেক সময় ভেবে বলল, দোস্ত, মামলা তো জন্ডিস। মানে অভ্র তোর প্রতি ডেসপারেট। ব্যাপারটা আমার সন্দেহ ছিল, কিন্তু এখন কেন যেন সত্যি লাগতেছে। ও সত্যি তোরে ভালো টালো বাসে না তো? পীর প্রশ্নে চুপ করে রইল অন্দিলা। মলিন সুরে বলল, সুন্দর ভালোবাসার নমুনা তো দেখলি। প্রথমে পিয়াল আর তারপর সৌরভ। মিষ্টতা দেখিয়ে তাদের ভালোবাসা ছিল শুধু স্বার্থ। আসলে ভালোবাসা কেমন হয় সেটা আমরা কেউ জানি না। কাব্যিক ভালোবাসা তো অনেক সুন্দর হয়, কিন্তু বাস্তব জীবনে কাব্যের স্থান নেই। আমাকে দেখ, এক আস্ত পাগলকে ভালোবাসি, অথচ সেই পাগলের মনে কি চলে জানি না।
সে যদি আমাকে ভালোবাসে তাহলে ভেবে দেখ সে ভালোবাসা কেমন হবে। নিশ্চয়ই গদ্য পদ্যের প্রেমিকের মতো হবে না। প্রতিটা মানুষ আলাদা। অভ্র মানুষটাই সবার থেকে আলাদা, উড়াধুরা পাবলিক। ওর ভালোবাসাও উড়াধুরা হবে। আমি বলি কি, অনেক তো মিষ্টি ভালোবাসার পেছনে ছুটেছিস, এবার একটু কড়া নিমপাতা ভালোবাসা সেবন কর। নিমপাতা স্বাস্থ্যের জন্য ভালো, তাই নিমপাতা ভালোবাসাও ভালো হবারই কথা।